হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। বাবা উনি নিজে যাত্রা করতেন, যাত্রা দলের সঙ্গে, যাত্রা গানের সঙ্গে খুব খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ওইখান থেকে মূলত আসলে গানের প্রতি, এদেশের সঙ্গীতের প্রতি বা সঙ্গীত ভিত্তিক যত ধরনের সংস্কৃতি এগুলোর প্রতি আমার আকৃষ্ট হওয়া শুরু। জাদ গেল বলে একই আজব কারখানা, ভাবনা একটা চিত্র, সেই চিত্র কথার মাধ্যমে প্রকাশ পায়। আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায় ওগো তাই দেখি, তাই যেথায় সেথায় তাকায় আমি, যেদিক পানে প্রাণের মানুষ প্রাণেই আছে। আছে সে নয়ন তারায়, আমি যখন চোখ মেলি তাকে দেখি, যা দেখি তারই তো। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দর্শক, রূপালী পডকাস্টে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি ডক্টর হাফিজ রহমান। আজ আপনাদের এমন একজন সঙ্গীতজ্ঞ এবং গুণীজনের সাথে আমরা পরিচয় করিয়ে দেব, যার কাছ থেকে আমরা সঙ্গীতের নানান বিষয় জানব, তার জীবনের গল্প জানব, সেই গল্পের ফাঁকে ফাঁকে আমরা তার কাছ থেকে গান শুনব। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ডক্টর জাহিদুল কবির। আপনাকে স্বাগতম। ডক্টর জাহিদুল কবির, তার সম্পর্কে কিছু বলতেই হয়। উনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রফেসর এবং সাবেক চেয়ারম্যান। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শকদের কে আমরা আশ্বস্ত করেছিলাম যে আমরা এমন একজন গুণীজনকে আপনাদের সামনে উপস্থিত করব, যার কাছ থেকে আমরা সর্বোচ্চ সঙ্গীত বিষয়ে সর্বোচ্চ বিষয়গুলো জানতে পারব। প্রথমে জানতে চাই, এই সঙ্গীতের পথ চলা কিভাবে শুরু হলো? সঙ্গীতের পথ চলা তো আসলে ভালো লাগা থেকেই, ছোটবেলা থেকেই গান শিখি। আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, উনি গত হয়েছেন। উনি নিজে যাত্রা করতেন, যাত্রা দলের সঙ্গে, যাত্রা গানের সঙ্গে খুব খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ফলে ওনার সঙ্গে উনি যখন যাত্রা করতে যেতেন বা মহড়া করতে যেতেন, তখন আমি ওই ছোটোবেলাতেই ওনার সঙ্গে অনেক সময় আমাকে নিয়ে যেত। ওইখান থেকে মূলত আসলে গানের প্রতি, এদেশের সঙ্গীতের প্রতি বা সঙ্গীত ভিত্তিক যত ধরনের সংস্কৃতি এগুলোর প্রতি আমার আকৃষ্ট হওয়া শুরু। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একেবারে শৈশবকাল থেকে আপনি সাংস্কৃতিক এই জগতের সাথে জড়িয়ে যান। হ্যাঁ। এবং এই যে আমাদের সমাজের সাথে, মানুষের সাথে সংস্কৃতির যে একটি মেলবন্ধন রয়েছে, যোগসূত্র রয়েছে, সেটা আপনি শৈশব থেকেই তার ছোঁয়া পেয়েছেন। হ্যাঁ, আমার বাবা বলতেন যে আসলে কোনো মানুষ সংস্কৃতির বাইরে না। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, যে যেখানেই যুক্ত আছি না কেন, তার পরিমণ্ডলে সে তার সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমরা হয়তো বলতে পারি কোনোটার থেকে একটু আলাদা, কোনোটার থেকে উন্নততর, অধিকতর গ্রহণযোগ্য, অথবা বেশি মানুষ অনুসরণ করে, এটা আমরা বলতে পারি। কিন্তু প্রত্যেকেই তার জগতে, তার পরিমণ্ডলে, তার চরাচর যেখানে, সে তার সংস্কৃতির সঙ্গে যুক্ত। কেউ আমরা সংস্কৃতির বাইরে না। রাইট। তো আমাদের যে যাত্রাপালা চলতো, আমাদের সমাজকে অনেকভাবে প্রভাবিত করেছে। সেই সমস্ত যাত্রাপালাতে বিভিন্ন সঙ্গীতের ব্যবহার ছিল, সঙ্গীতের ব্যবহার এবং লোকসঙ্গীতের একটা ব্যাপক ব্যবহার সেখানে ছিল। তো আপনি কোন গান দ্বারা প্রথমে প্রভাবিত হয়েছিলেন? এটা গান বলতে আমি তখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি, ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীর ছাত্র, আমি যদি ভুল না করে থাকি। তো সে সময় আমার জন্মস্থান সাতক্ষীরা জেলার কলারোয়া থানা, শ্রীরামপুর গ্রাম।
তো ওখানে আমার সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ওই সময় সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো। তো মজিদ মাস্টার নামে একজন ব্যক্তি ছিলেন, স্থানীয়ভাবে এই নামে তিনি পরিচিত ছিলেন। তো উনি আমাদেরকে প্রতিযোগিতার জন্য, অনুষ্ঠানের জন্য গান শেখালেন। তো ওই অনুষ্ঠানে আমি গান গেয়েছিলাম, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমরা কি একটু সেই গানটা কিছুটা শুনতে পারি? হ্যাঁ, শোনানো যায় দোতারায় যদিও। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। যদিও আমি লোকসঙ্গীত করি, তবুও শিশুকালে এই গানটি গেয়েই বা গানটি পরিবেশন করে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম। এই প্রথম পুরস্কার প্রাপ্তি এবং মানুষের প্রশংসা আমাকে আসলে সঙ্গীতের প্রতি আরও বেশি আকৃষ্ট করে। যে এটি তো আসলে একটা গান মানুষের জীবন বদলে দিতে পারে, একটা গান পরিচয় এনে দিতে পারে, একটা গান মানুষকে খ্যাতির শীর্ষে নিতে পারে। আবার গান বিমুখ হলে মানুষকে সেটা পতনেরও কারণ হতে পারে নানা দিক দিয়ে। তবে সঙ্গীত সবসময় ভালো কিছুই দেয়। এই আর সেই সময় শুনেছিলাম আমার সেই গুরুর, তিনি বেশি দিন ছিলেন না গুরু, আমাদেরকে প্রথম শিখিয়েছিলেন। উনি একটি গান গেয়েছিলেন, যে গান আমরা ওই ছোটবেলায় থেকেই শুনেছি। পরবর্তীতে এই গান অনেক শিল্পীর কণ্ঠে শুনেছি, একটু অন্যরকম হয়েছে, কিন্তু ওনার কাছ থেকে যেটা শুনেছিলাম, আমরা জানতাম এটা একটা কাওয়ালি। পরবর্তীতে অবশ্য ভিন্নভাবে জেনেছি। উনি গেয়েছিলেন মজিদ মাস্টার। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দারুণ। হ্যাঁ, পরবর্তীতে অবশ্যই এই যে কলেমা ব্যবহারের এইটা অনেক জায়গায় কম দেখেছি, কিন্তু সেই ছোটকালে ওনার কণ্ঠে এটা শুনেছিলাম। পরে অনেক শিল্পী করেছে, সবাই জানে। অর্থাৎ শুরুতে এটা ছিল, পরবর্তীতে হয়তো অনেকে এটা বাদ দিয়ে পরিবেশন করেছে। হ্যাঁ, এটা সঠিক তথ্য আমি বলতে পারবো না, তবে ওনার এই গান আমাকে খুব ওই সময় আকৃষ্ট করেছিল, যে এত সুন্দর সঙ্গীতের পরিবেশনা হতে পারে। এরপরের থেকে তো সঙ্গীতের যাত্রা শুরু। এই আমরা তো জানলাম যে আপনার পিতা আপনার এই জগতে আসার পেছনে একটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। অনুপ্রেরণা এবং সহযোগিতা। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, ওর পরেই তো সপ্তম শ্রেণীতে পড়াকালীন এই গান শুনে, গানের পরিবেশনা শুনে উনি আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। তখন মানে আমরা 5 ভাই সংখ্যায়, সবার অনেক ব্যয় ছিল, তারপরেও উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে হয়তো ভবিষ্যতে গানই করবে, তখনই হারমোনিয়াম কিনেছিলেন। ফলে পিতার যে আগ্রহ, সহযোগিতা, ভালোবাসা, এটা তখন থেকেই পেয়েছি। আমরা আরেকটু ভিন্ন দিকে একটা প্রশ্ন করি। নিশ্চয়ই। সেটা সঙ্গীতের একটু গভীরের বিষয়। বলেন। সেটা হচ্ছে যে আপনি সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীতের কথা নাকি সুর, কোনটাকে বেশি প্রাধান্য দেন? এক্ষেত্রে যারা গান লেখেন তারা সঠিক মানে এটার উত্তর। আমি লিখি কম, খুব কিছু লিখি আর কি। তবে প্রথমে আসলে কথা আসে, এবং কথা, গল্প, কাহিনী, চিত্র, গল্প যেটা, সেটা কিন্তু প্রথমেই আসে। কারণ একটা গল্পকে, একটা ভাবনাকে, সেটা দুঃখের হোক, সুখের হোক, মজার হোক, অনুভূতির হোক, দেশপ্রেমমূলক হোক, যাই হোক না কেন, ভাবনাটা প্রথমে আসে। ভাবনা মানে কিন্তু কথা। ভাবনা একটা চিত্র, সেই চিত্র কথার মাধ্যমে প্রকাশ পায়। আর যারা সুর নিয়ে কাজ করেন একাধারে, তারা ওই যখন তখন সুর বসিয়ে ফেলেন সাধারণত, গুনগুন করতে করতে বসে আবার যায়। এমনও তো হয় যে গুনগুন করছে, একেবারে মনের অজান্তে হঠাৎ কথা চলে আসলো সুরের ভেতর দিয়ে, হ্যাঁ। একেবারে স্বতঃস্ফূর্তভাবে এবং অ্যাট দ্য সেম টাইম সমসাময়িক সুর কথা একই সাথে এলো।
এমন ঘটনাও তো ঘটে। হ্যাঁ, এমন কথা তো ঘটেই, যাদের সুর জানা থাকে। শুধুমাত্র গীতি কবিতার উদ্দেশ্যে অনেকে কবিতা লেখেন, তারা ছাড়া যারা গানের উদ্দেশ্যে লেখেন, গান করেন, শিল্পী এবং সুর আছে, তাদের সাধারণত একসঙ্গেই আসে। এখন ওনার মনের ভেতরে আসলে কিভাবে ঘটে জানি না, কিন্তু শব্দ লোকে আসে, মনুষ্য লোকে কিন্তু একসঙ্গেই আসে কথা এবং সুর। যে একটা প্রশ্ন অনেক দর্শকেরও থাকে, প্রায়শই আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, সেটা হচ্ছে যে চাইলে কি একজন গান লিখতে পারে, নাকি এটা পুরোটাই স্রষ্টা প্রদত্ত? চাইলেই মানুষ লিখতে পারে, কিন্তু সেটা গান হয় কিনা সেটা ভিন্ন কথা। লিখতে সবাই পারে, যে আপনি একটা গান লিখে দেন, কিন্তু গান তো তার মতো হবে। অনেকে তো ছন্দবদ্ধ কবিতাও অনেক সময় গান নাও হতে পারে, আবার ছন্দ নেই এমন কবিতাও গান হয়ে যায়। হ্যাঁ, কিন্তু গান হবে কিনা সেটা বলা কঠিন। লেখা খুব একটা কঠিন না আমি মনে করি, কিন্তু গান হয়ে ওঠাটা আসলে তো মানুষের গ্রহণ করার ব্যাপার। মানুষ যখন সর্বজনীনভাবে গ্রহণ করে তখন ঠিক গান হয়ে উঠবেই, ওঠে। হ্যাঁ, এ পর্যন্ত করা যে সমস্ত কাজ আপনি করছেন, তার ভিতরে কোন গানটি আপনার কাছে স্পেশাল মনে হয়েছে? নিজের নাকি এমনি গান শোনার পরে? আপনার দুটো বিষয়, একটা যেহেতু আপনি নিজে গীতিকার, সুরকার, আবার অ্যাট দ্য সেম টাইম শিল্পীও, আবার আপনি অন্যের গানও করেন, বিশেষ করে লালনের গান তো আপনি অসাধারণ করেন। তো এই ক্ষেত্রে আপনি যে গানগুলো লিখেছেন সেখানে স্পেশাল কোনটা, আমরা একটু যদি তাই সেই গানের মুখটা শুনতে পারি। আর সাথে সাথে আপনার আপনার যাদের গান আপনি করছেন সেখানে কোনটা স্পেশাল গান আপনার কাছে? আমি সাধারণত বাংলাদেশের শিক্ষকতার কারণে বাংলাদেশের লোকসঙ্গীতের প্রায় সব ধারার গান করি। তো এর মধ্যে বিশেষ করে মরমী, বাউল, এই দুই ধারার গান আমার কাছে সব থেকে বেশি পছন্দের। এর মধ্যে হাসন রাজা আছে মরমীপন্থী কবিদের মধ্যে, বাউলের মধ্যে আছে লালন ফকির, লালন সাইজি, এবং সাইজির গান সারা বাংলাদেশের মানুষ, শুধু না বাংলা ভাষাভাষী পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রিয়। এখন তো এটা অনুবাদও হচ্ছে, অন্যান্য ভাষাভাষীদের কাছেও এটা প্রিয়। আর তাছাড়া সুর তো এমন বিষয় যে সুরের তো সকল ভাষা আছে। যদি আমরা ধরি যে সুরের কোনো ভাষা নেই, এর উল্টা রকমও আছে, সুরের সকল ভাষায় আছে। হ্যাঁ, সুরের তো সেই সুর যে কেউ শুনলে কিন্তু একেবারে বিমোহিত হয়ে যায় লালনের গানের সুর শুনলেই। আর এখন তো অনুদিত হচ্ছেই, অনুবাদের মাধ্যমে অনেক দেশেই লালনকে উপভোগ করার সুযোগ পাচ্ছেন। লালন আসলে আত্ম উপলব্ধির একটা মাধ্যম। লালন নিজেকে চেনায়, মানুষ হিসেবে মানুষকে দেখবার, মূল্যায়ন করবার। আপনাকে আগেই বলেছিলাম যে লালনের গান কেন আকৃষ্ট করে। লালন তার গানে বলেছেন, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খাপারে তুই, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। অর্থাৎ লালন তো মানুষের কথা বলছে, মানুষের কথা, সমতার কথা, ন্যায়ের কথা, অসাম্প্রদায়িকতার কথা, একেবারে অসাম্যের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, লিখেছেন। অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এমন একটা চেতনা, এমন একটা দর্শন তার গানে লক্ষ্য করা যায়। একেবারে জাত পাত, ধর্ম, গোত্র, উঁচু নিচু, ধনী গরিব, বর্ণ, সব প্রথা যেগুলোকে একজন মানুষ থেকে আরেকজনকে আলাদা করে, এমন সকল সীমানা তিনি দূর করবার কথা বলেছেন। তারই আদর্শে প্রায় আমরা দেখি রবীন্দ্রনাথের গানে, নজরুলের গানে, পঞ্চগীতি কবির গানে, আরও অনেক কবির গানে মানুষকে বড় করে দেখবার যে চেতনা, সেটি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে মরমীপন্থী কবি হাসন রাজার কথা না বললেই নয়। তিনি কিন্তু আমাদের সাধনায়, আমাদের মরমী সাধনায়, বিশেষ করে ইসলামী ধারার যে মরমী কবিগণ আছেন, তাদের সাধনাকে পরিপুষ্ট করবার জন্য কিন্তু
হাসন রাজার গান খুবই, যদিও তিনি কোনো সুনির্দিষ্ট ঘরানাকে, সুনির্দিষ্ট পথকে, মতকে প্রাধান্য দেননি, কিন্তু তার জায়গায় তিনি কিন্তু মরমীর যে বাণী, মরমী বাণীর যে চেতনা, যে ভাব, যে দর্শন, সেটিতে তিনি বারবার নিমজ্জিত হয়েছেন। আমরা কি হাসান রাজার গানের কিছু অংশ আপনার কাছ থেকে শুনতে? হ্যাঁ, হাসন রাজার গান আছে। হাসন রাজার বিখ্যাত গান মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে। আচ্ছা শোনাই। মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে কান্দে হাসন রাজার মন মুনিয়ায় রে, হায় রে কান্দে হাসন রাজার মন মুনিয়ায় রে। আরেকটা গানে তিনি অতীন্দ্রিয়ানুভূতির কথা বলেছেন। হাসন রাজার গানে তিনটা মূল লক্ষ্য, উদ্দেশ্য, দর্শন: প্রেম, বৈরাগ্য এবং অতীন্দ্রিয়ানুভূতি। অতীন্দ্রিয়ানুভূতি কিরকম? হাসন রাজা তার গানে কিন্তু বলেছেন, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে। এই নিশা কিন্তু নেশা না, রাইট। নিশা অর্থ হচ্ছে নিশা না, উদ্দেশ্য, উদ্দেশ্য। আমি আমার লক্ষ্যে পৌঁছালাম। রাইট। হ্যাঁ, এবং যে মৌলিক তিনটি প্রশ্ন, কোথা থেকে এসেছি, হ্যাঁ, কোথায় যাব ফিরে, হ্যাঁ, আমি আমি কোথা কে? থেকে এলাম, কোথায় আছি, কোথায় যাব, যাব, আমি কে, হ্যাঁ, এই মৌলিক প্রশ্নটা এই গানের ভেতর দিয়ে তিনি প্রকাশ করেন। একদম ঠিক। শেষে বলেছেন যে হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি ওঠে। হাসন জান মানে, জান মানে বর্গীয় জ আকার দন্ত ন জান না, এটা অন্তস্থ জ আকার দন্ত ন জান। জান মানে যেটা দিয়ে যাত্রা করে। যাত্রা। আমি এই মনুষ্য জানে, এটা এখন কিন্তু হাসন জান যে জানে ছিল, সেই জানের থেকে পৃথিবীতে আসছে, এসে এখন মানব জানে আছে। Right. মানব জানের পরে যে জানে যাবে, সেই জান তিনি দেখতে পেয়েছেন। এই কারণে বলছেন যে হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি ওঠি, চিরা বাড়া হাসন রাজার বুকের মাঝে কুটে। মানে খুব বড় ধরনের উপলব্ধির, দর্শন চেতনা সমৃদ্ধ এবং অতীন্দ্রিয়ানুভূতি সমৃদ্ধ গান এটা। রাইট। অর্থাৎ আমাদের আসলে উনি আমাদের কল্পনা যেখানে শেষ হয়েছে, ওনার এই গানটাতে কল্পনা সেখান থেকে শুরু হয়েছে। এই বিশেষত্ব লক্ষ্য করা যায় এখানে। সঠিক। আমাদের দর্শক শ্রোতারা আপনাকে পেয়ে আসলে আজকে খুব খুশি। প্রত্যেকটা সঙ্গীতের ভিতরে যে দর্শন আছে সেটা আপনি ফুটিয়ে তুলছেন সুন্দরভাবে। আপনাকে আমরা এই প্রোগ্রামের মাঝখানেই কৃতজ্ঞতা জানিয়ে রাখলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকদেরকে বিশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে বিশ্ববিদ্যালয়ের আপনি একজন খ্যাতিমান প্রফেসর, তো সাধারণত আপনি যে ধরনের পোশাক আশাক বা আপনার যে হেয়ার স্টাইল বা যেভাবে আপনি মানে জীবন চালাচ্ছেন বা চলছেন, এটা অনেকের ভেতরে এরকম তো দেখা যায় না। তাই এখান থেকে কি আপনার নিজেকে কোনো আলাদা কিছু মনে হয়, যে নিজে কি আলাদা মনে করেন কিনা নিজেকে অনেকের থেকে? এটা খুব কঠিন প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবার মাথায় চুল লম্বা, চুলে ঝুটি করা, দাঁড়িয়ে আছে। অবশ্য এগুলো ছিল না, এগুলো আমার একেবারে ব্যক্তিগত। আমার চুল, আমার মাথা, আমার গোপ, দাড়ি, এটা খুব আমার একেবারে ব্যক্তিগত। এই যন্ত্র হচ্ছে, এটা বলতে পারেন সামগ্রিক, এটা সমাজ থেকে নেয়া। তো আলাদা কিছু মনে হয় না, এটা আসলে মানুষের সঙ্গে মিশবার জন্যেই। আমি দেখেছি আমার এই সুরতের জন্যে, আমার এই চেহারার জন্যে মানুষ বরং অনেক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দেখেছে সমাজের সকল স্তরেই, এবং মানুষ খুব কাছের মানুষ মনে করে।
মনে হয় আসলে যেন এই ব্যক্তিগত প্রশ্নটা করে একটা চমৎকার বিষয় আমরা পেলাম। সেটা হলো, আমরা যে যেখানেই আমাদের কর্মজীবন পরিচালিত করি না কেন, সেখানে কিন্তু মানুষ কম। আমি সাধারণ মানুষের সাথে কতটুকু মিশে যেতে পারছি, এই বেশভূষায় চলে আসাটা খুব সহজ কথা নয়, সহজ কাজ নয়। সেই কঠিন কাজটি আপনি করে ফেলেছেন। আসলে এটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কঠিনেরে ভালোবাসিলাম। এই কঠিন, আমি সেই কঠিন। হ্যাঁ, আমি সেটা জানি না, কিন্তু মানুষের মনে হয় মানুষ যেন মনে করে যে খুব কাছের মানুষ। মানুষ এসে একটু বাউল, লোকগান, মানুষের ভালোবাসা, সাধনা, ভক্তি, শ্রদ্ধার সম্পর্কে নানা ধরনের কথা বলতে চায় এবং বলতে পারি, মানুষের সঙ্গে মিশতে পারি। খুব অচেনা হলেও প্রথম দেখায় মানুষ সেই সাড়াটা দেয়, সাড়া পাওয়া যায়। ফলে আমার তখন মনে হয় যে আমি আসলে সমাজের বাইরে না, আলাদা কোনো জায়গা থেকে না। এটাই মনে হয় আমাদের আসল পরিচয়, বাঙালির যে শেকড়ের মাটির সঙ্গে যে সম্পর্কগুলো, সেটা মনে হয় এই সাধনার মধ্যেই আছে। কারণ বাঙালির সমস্ত সংস্কৃতি, জীবনাচার ছিল সাধনার মধ্যে। আমাদের কৃষি এখনো কিন্তু সাধনার মধ্যেই আছে। এটা কিন্তু লালনের গানের ভিতরেও এই সরলীকরণ বা সহজীকরণের একটি বিষয় আছে। এই মুহূর্তে ঠিক আমি মনে করতে পারছি না, আপনার হয়তো মনে থাকার কথা যে সব মানুষের সাথে যে একেবারে মিশে চলার যে একটা মানসিকতা অথবা সমাজ দর্শন বা সব মানুষের ভেতরে থাকার যে একটি প্রবণতা, এটা লালনের গানে অনেক ক্ষেত্রে এসেছে। আছে আছে। লালন যখন বৈষম্য, জাতপাত, শ্রেণী বিভেদের বাইরে গান গেয়েছেন, এরকম অসংখ্য গান আছে। দেখেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জাতের বিরুদ্ধে তিনি বলেছেন, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে। একেবারে এই যে গানের যে একটা আমরা দেখি যে পূর্ববর্তী যারা সঙ্গীত রচয়িতা ছিলেন, পরবর্তীতে যারা আসে তাদেরকে অনুসরণ করেন গানে, কথায়, কবিতায়। এবং এই জাত গেল এই গান অথবা অন্যান্য যে অসাম্প্রদায়িক লালনের গানগুলো রয়েছে, অসাম্প্রদায়িক গান, এখান থেকে কাজী নজরুল ইসলামও কিন্তু অনেক অনুপ্রাণিত হয়েছেন। এজন্যই তিনি কান্ডারি হুঁশিয়ারে লিখতে পেরেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। হ্যাঁ, মানে জাত বজ্জাতিতেও লিখেছেন তো, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া, ছুলেই তো জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। সঠিক। হ্যাঁ, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া। এই পরিস্থিতি সবসময় ছিল, আছে, থাকবে। মানে সমাজের আলো অন্ধকার দুটো দিকই থাকে, এর মধ্যেই সমাজ চলে। নজরুলের কিন্তু আরো একটা মানে অনেক লেখায় আছে, সবই তো প্রায় অসাম্প্রদায়িক উনি লিখেছেন, যে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। হ্যাঁ, কত বড় ফিলোসফি, দর্শন লালনের সাথে মিলে যায় একেবারে। হ্যাঁ, একেবারে ভেতরে যা আছে। রবীন্দ্রনাথ বলেছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে
প্রাণের মানুষ প্রাণেই আছে, আছে সে নয়নতারায়। আমি যখন চোখ মেলি তাকে দেখি, যা দেখি তারই তো। আলোক ধারায়, আলো জ্বললেই সব, আর আকাশের তারা দেখি কি, আলো দেখি না, আলো তার মানে কি, তাকেই। আমার প্রাণের মানুষ তো প্রাণেই, উপলব্ধি করি প্রাণ দিয়েই। হ্যাঁ, এবং সবকিছু এখানে। রবীন্দ্রনাথ এত জায়গা থাকতে উনি কুষ্টিয়ায় এসে কুঠিবাড়ি করলেন, অর্থাৎ লালনের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি অপরিসীম ছিল। হ্যাঁ, তার পূজা পর্যায়ের গানে, কীর্তনাঙ্গের গানে, বিশেষ করে বাউলাঙ্গের তো বলাই অপেক্ষা রাখে না। লালনের একটা প্রভাব পড়েছিল অনেকে বলে থাকেন, বিশেষ করে রবীন্দ্রনাথ যখন কুষ্টিয়ায় ছিলেন, কুষ্টিয়ার জীবন তাকে খুব বেশি প্রভাবিত করেছিল, ফলে তার অনেক রচনায় এই বাউলের প্রভাব দেখা যায়। সঠিক। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে আপনি আপনার এই চলার পথে আপনার সঙ্গীত জীবন বলেন বা শিক্ষকতা জীবন বলেন, আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা? চ্যালেঞ্জ তো প্রত্যেক দিন, মানে সঙ্গীত হচ্ছে প্রত্যেক দিনকার চ্যালেঞ্জ। কারণ আজকে যে গানটা আপনার ভালো লাগে, কালকে ওটা ভালো না লাগতেও পারে। আমরা একসময় শুনতাম, দিনহীনের একটা গান ছিল, আজ পাশা খেলবো রে শাম, মনে আছে? ও সামরে তোমার শানে সামরে। পরবর্তীতে কিন্তু এই গান আর গাইতে শুনি না। তার মানে প্রত্যেকটা গান যত বেশি ভালো লাগে, তত বেশি কিন্তু দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে 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 এবং সেটা বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। হ্যাঁ, সে ঠিক সেরকম, মানে সঙ্গীতের এই চ্যালেঞ্জটা থাকে। সুতরাং আবার যে সঙ্গীতগুলো সত্যিকার অর্থেই কথা, সুর, গায়কী সব মিলেমিশে একাকার হয়, পারফেক্ট হয়, সে গানগুলো আবার চিরস্থায়ীও হয়, হ্যাঁ, রয়ে যায়। চিরস্থায়ী হয়। সেটার কারণ হচ্ছে সার্বজনীন জীবনাচারের কারণে। কারণ এটা হচ্ছে, আমরা যেমন কৃষি ভিত্তিক সমাজে যদি হয়, তাহলে আমরা সবাই প্রায় আমাদের পূর্বপুরুষ, দুই এক পুরুষ পিছনে গেলেই দেখবেন সবাই কৃষিজীবী, অথবা আমার বাবাই কৃষক ছিলেন, এরকম অনেকেরই আছে। ফলে এই কৃষি জীবন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যত সংস্কৃতি, সেটি খুব দীর্ঘ হয়। যেমন আমি যদি বলি, ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায়ারি, অথবা মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে তোমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। মানে জলজীবন, এই জীবনের সঙ্গে চলা। সুতরাং এই যে গরুর গাড়ি, মহিষের গাড়ি, নৌকা, নদী, মাঝি, এগুলোর সঙ্গে আমাদের লোক সংস্কৃতি এবং আমরা যুক্ত। ফলে এই সংশ্লিষ্ট যত গান, তা কিন্তু খুব আমাদের সমাজে যে অনুষঙ্গ প্রসঙ্গগুলো রয়েছে, যে উপাদান রয়েছে, সবগুলো এই সঙ্গীতের ভিতরে আমরা এর উপস্থিতি লক্ষ্য করি। এবং এই জন্য এটা মানুষের জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এর শুধু সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন না, এটা আসলে এর একটা আন্তর্জাতিকীকরণ হয়ে গেছে এখন। এটা হয় ওকি গাড়িয়াল ভাই, এটা আমার ভাষায়, মাতৃভাষায় এটা এরকম, হয়তো এই আদলেরই গান অন্য ভাষায়, অন্য দেশে চলছে, কারণ এটা মানুষের জীবনের কথা বলছে, জীবনের সাথে একাকার হয়ে গেছে। এই কারণে আরেকটি বিষয় আপনার কাছে খুব জানার ইচ্ছা আমাদের, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব আপনার জীবনে পরিবর্তনের জন্য কতটুকু ভূমিকা রেখেছে? পরিবর্তনের জন্য যতটুকু না রেখেছে, তার থেকে আমার মনে হয় যে এখান থেকে শেখার আছে। কারণ এটা আমরা যদি ইতিবাচকভাবে নেই, এটা কিন্তু একটা জ্ঞান ভাণ্ডার, ডিজিটাল জ্ঞান ভাণ্ডার। আমরা আগের দিনে পত্রিকা পড়তাম, একই সঙ্গে রেডিও শুনতাম, কিন্তু সেইটার বিকল্প আমি মনে করি যে ইউটিউব বা অন্য কিছু আসছে, যেখানে আপনি অনেক ভালো তথ্য সমৃদ্ধ অনেক কিছু ঘটে, মানুষের কাছাকাছি যাওয়া যায়। কাজেই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব
আমি মনে করি যদি এটার সঠিক ব্যবহার করা যায় সঠিক অর্থে, তাহলে এটা সঙ্গীতের জন্যে, সংস্কৃতির জন্যে অবশ্যই ইতিবাচক। আরেকটি বিষয়, এই জগতে, সঙ্গীত জগতে থাকলে তো অনেক ধরনের সমালোচনা সহ্য করতে হয়। হ্যাঁ। সমালোচনাকে আপনি কিভাবে দেখেন? সমালোচনা, সঙ্গীত বিষয়ে সমালোচনা করলে তো খুবই ভালো লাগে, যে এই গানটা হয়েছে কি না, হয়নি, অথবা ভালো হয়নি, এই জায়গায় সুর লাগেনি, এই জায়গায়, এটা শুনতে খুবই ভালো লাগে। তখন বোঝা যায় যে মানুষ গান শোনে। মানুষ যত গান শুনবে তত বেশি গানের ভালো বিচার করতে পারে, এবং সেটা সাধারণ মানুষই। মানে আমার কাছে মনে হয় যে ভাইরাল অর্থ হচ্ছে সবাই জানছে তাৎক্ষণিকভাবে, সবাই সাড়া দিচ্ছে, কিন্তু কতটুকু গ্রহণ করছে সেটা হলো শিল্পের স্থায়িত্ব। শিল্প যদি স্থায়ী হয়, ধরেন আমি একটা গানের কথা বলি, ও মনোরম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে মন আসমানি তাগিদ। কাজী নজরুল ইসলামের লেখা এই গান ছাড়া কিন্তু এখন আমাদের ঈদ হয় না। সঠিক। হ্যাঁ, ঈদই হয় না। ঈদের এই যে গানটা মূল না শুনলে। আনন্দ, সেটা মনে হয় এই গানকে কেন্দ্র করেই। হ্যাঁ, এবং কথা, গায়কী, তার সুর, কোথাও পারফেকশনের কোনো অভাব নাই। নাই। আচ্ছা, সেটা এখন আমরা কি এটাকে ভাইরাল গান বলবো? এটাও তো ভালো লেগেছে আমাদের। এখন এই গানটা আমরা যে শিশুকালে শুনেছি, আজকের দিনেও আমাদের কাছে এত প্রাসঙ্গিক মনে হয়। প্রাসঙ্গিক এবং সমানভাবেই আমাদের কাছে আকর্ষণ। সেটা তার কারণটা হচ্ছে আমাদের উৎসব, আমাদের জীবনাচার, ওই দিনটাকে গ্রহণ করবার যে আগ্রহ এবং আমাদের ভেতরে যে কল্পচিত্র আছে, তার সঙ্গে ওই গানটা একেবারেই যুক্ত। আর যে গানগুলো ভাইরাল হয় সেগুলো অনেকটা আমরা গ্রহণ করি খাবারের মতো, আবার হজম করে আবার সেটাকে আমরা ত্যাগ করে দেওয়ার মতো। ওই গানগুলোর মতো এইগুলো আমরা গ্রহণ করি না দেখেই, ফলে গানগুলোও ধ্বংস হয়ে যায়, স্মৃতির গহ্বরে হারিয়ে যায়, এরকম ভাইরাল ব্যক্তিও হারিয়ে যায়। কিন্তু যে গানের ভেতরে শক্তি আছে, ওই গানটার মতো, ওমন রমজানের ওই রোজার শেষে গানের মতো, অথবা ও কি গাড়িয়াল ভাইয়ের মতো, অথবা ও কি ও বন্ধু কাজল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। আমরা এই গানটা আর একটু শুনি। নিশ্চয়ই। দিন আসিবেন বন্ধু কয়া যান যদি বন্ধু যাবার চাও, ঘাড়ের গামছা তুইয়া যাও রে। চাও, ঘাড়ের গামছা তুইয়া যাও রে বন্ধু, কাহা জ্বলব মুরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। এই অর্থেই, মানে আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে মিলন হবে কতদিনে গানটির চাহিদা কিন্তু কখনো ফুরায় না। খুব ধন্য গান রে ঈশ্বরের প্রতি। আমরা এই গানটাকে কখনো আনন্দের অনুভূতি মনে করি, আমরা মনে করি যে এই জগতের প্রেম, প্রণয়, ভালোবাসা, এটা মনে করি, কিন্তু এর একটা আধ্যাত্মিকতা দেখেন সব ধরনের, কিন্তু তার আবেদন কিন্তু কখনো ফুরায় না। গানটা শোনেন, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মানুষকে মানুষ হিসেবে ধরলেও যেমনের আবেদন ফুরায় না, তেমনি আত্মা এবং পরমাত্মার সংযোগের বিষয়টি ধরলেও, বা এরকম একটি অতি দার্শনিক বিষয় ধরলেও তার নিবেদন আবেদন ফুরায় না। অসাধারণ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে ভাইরাল গান আর এই গানের যে পার্থক্য, যে ভাইরাল গানগুলো
এত নিবেদিত না, ফলে হারিয়ে যায়, এগুলো কখনো হারায় না। সঠিক। একটা বিষয় যে আপনার আমাদের এই যে সঙ্গীত জগৎ বা জীবন, সঙ্গীত জীবন আপনার, তো আপনি 5 বছরের ভেতরে কোন অবস্থানে যেতে পারে আমাদের এই সঙ্গীত ধারা, এখনকার প্রেক্ষাপটে কি আপনার পক্ষে অনুমান করা সম্ভব বা কিছু বলা সম্ভব এই বিষয়ে? আমি মনে করি যে সঙ্গীতের বিস্তার আরও বেশি ঘটবে, ঘটবে তার মতো করে। আপনার সঙ্গীত কিন্তু আপনার মতো। আমি জানি আপনিও গান লেখেন, সুর করেন, সুর দেন, গীতি কবিতার আপনি একজন গীতিকবি। আপনার সম্পর্কে আমার জানা আছে, অনেকেই জানে, আপনার গান অনেকে করে। তো সঙ্গীত বেঁচে থাকবে, কিন্তু সঙ্গীতের শক্তি নিয়েই প্রত্যেকটা মানুষের কাছে বেঁচে থাকবে। কারণ জনমানুষের সঙ্গে, রক্তের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের পরিচয়ের সঙ্গে, আত্মপরিচয়ের সঙ্গে সঙ্গীত আছে। সুতরাং 5 বছর পরে আমি মনে করি যে যে টেকনিক্যাল বিষয়গুলো আছে, ডিজিটাল প্ল্যাটফর্মের যে পরিমাণ বিস্তার আমরা দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গীত তার শক্তি দিয়ে আরও অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি আশাবাদী। আমি মোটেও কোনো কিছুতে নেতিবাচক কিছু হতাশাবাদী না। না, আপনার সাথেও আমরা একমত যে আমরা আশাবাদী যে এটার বিস্তার লাভ করবে এবং সত্যিকার অর্থে সমাজ এবং দেশের কল্যাণে বা মানুষের কল্যাণের যে সঙ্গীতগুলো সেগুলো টিকে থাকুক এবং বিস্তার লাভ করুক, যেটা আমাদের নৈতিকতা বোধকে জাগ্রত করে, সমতা সাম্যের কথা দেখেন বলে, আপনি এই ন্যায়ের গানকে, কথা বলে। হ্যাঁ একেবারে কিভাবে করবেন দেখেন। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে, সত্য সুপথ না চিনিলে, পাবিনে মানুষের দর্শন। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। সঠিক, সত্যের ভিতর দিয়েই আসলে সবকিছু চলে আসে। সত্য কে অনুসন্ধানই এটাকে হচ্ছে অস্বীকার লক্ষ্য, করবে? অস্বীকার করার উপায় নাই। এবং প্রত্যেকটা ধর্মেও তাই বলা হয়েছে যে সত্যের বিষয়েই বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ সত্য যেখানে নিঃস্ব হয়ে যায় সেখানে আসলে গোটা বিশ্বটাই নিঃস্ব হয়ে যায়। একেবারে সত্য, গুরু, নবী, নেতা, মহিমা, তাদের প্রকাশ করা, তাদেরকে বড় করে তোলা, এটা কিন্তু আমাদের গান, আমাদের বাউল গান, মরমী গানে সব সময় আছে। আপনি তো আপনার এই কর্মজীবনের কারণে হোক অথবা সঙ্গীতের কারণে হোক আপনি দেশে বিদেশে আপনি ভ্রমণ করেন আর কি, কোন জায়গাটা আপনার সব থেকে বেশি আকর্ষণ করে? বেশ কয়েকটি দেশ ঘুরেছি, এর মধ্যে আমার কাছে সবথেকে উজবেকিস্তানের সমরকান্দ, যে নগরী, আর জর্ডানের পেট্রা, সেটা আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় ছিল। যদিও ভারতের আগ্রা বা এদিকে, তো ওইখানে গান গেয়েছিলাম উজবেকিস্তানে, হাসন রাজার একটি গান। সেই গান আমি মানুষ খুব নেচেছিল সেই গান শুনে। এই গান হ্যাঁ, সেই গান আমি করব। এই গানটার অবশ্য সুর করা আমার নিজের, হাসন রাজার কথা আর আমি সুর করেছি। এটা কি তার সময়কার অপ্রকাশিত গান? অপ্রকাশ ছিল, কথা ছিল, সুর ছিল না। পরে আমি এটাকে মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছি, এখন অনেকেই করেন। ওহে গো মওলা, তোমার লাগি হাসন রাজা বাউলা, ওহে গো মওলা, তোমার লাগি হাসন রাজা বাউলা। ভাবতে ভাবতে হাসন রাজা, ভাবতে ভাবতে হাসন রাজা, হইল এমন আওলা, রে গো মওলা, তোমার লাগি হাসন রাজা বাউলা। লোকে বলে হাসন রাজাই হইলা রে আজুলা, নাচে নুসে হাসন রাজাই, নাচে নুসে হাসন রাজাই, হইয়া ফানা ফিল
অসাধারণ, বেশ দারুণ। বড় গান। না, চমৎকার। আপনার এই যে হাসন রাজার অন্যান্য গানের যে সুরগুলো, যেটা তিনি নিজে করে গেছেন অথবা তার জীবদ্দশাতে অন্য কোনো পরম্পরায় সুরকার তার পাওয়া যায় সামনে যেগুলো, করেছে, হ্যাঁ। আপনি এই নতুন গানের যে সুরটা করেছেন সেই সুরের কোনো রকম তার ফ্রেমের বাইরে যায়নি, এবং ওই ধন্যবাদ। নতুনত্ব আনার নামে বা বৈচিত্র্য আনার নামে মূল যে সূত্রকে পরিত্যাগ করার মতো যে দুঃসাহস, সেটাও আপনার এই সুরের মধ্যে নাই। হ্যাঁ। অবশ্যই আমরা আমরা আনন্দিত এবং অনুপ্রাণিত আপনাকে পেয়ে। ধন্যবাদ। তো আপনার এই যে আমি বলবো যে এখন অনেকে আছে ট্রেন্ডের পেছনে দৌড়ায়, কিন্তু আপনি একটা ট্রেডিশনাল বা ক্লাসিক্যাল জায়গা ধরে রেখেছেন। তো ট্রেন্ডের পিছনে না ছুটে এই নিজস্বতা ধরে রাখার গুরুত্ব কি আছে বলে মনে করেন, এবং কেন এখন নিজস্বতা ধরে রাখছে না অনেকে? এই নিজস্বতার মধ্যে আসলে আমাদের পরিচয় আছে, আত্মপরিচয়। আমি তো সমাজের বাইরে কেউ না, আপনি আমরা কেউ কোনো কিছুর বাইরে না, প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে আমরা নেটওয়ার্ক ভুক্ত। এটা বিজ্ঞানও তাই বলে, সব কিছু। এখন যদি আমরা ট্রেন্ডের নামে একটা ভিন্ন কিছুতে গা ভাসিয়ে দিই, তাহলে সেটা সাময়িক উত্তেজনা, সাময়িক একটা আনন্দ অনুভূতি হলেও দীর্ঘমেয়াদে সেখানে টিকে থাকা আসলে কঠিন। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সামগ্রিক পরিচয়ের মধ্যেই আমাদের মূল বিষয়টা আসলে নিহিত আছে। এ কারণে বারবার ফিরে ফিরে মানুষ তার মূলে চলে আসে। আর আমাদের লোকসঙ্গীত, লোকসংস্কৃতি হলো সেই মূল। আমরা যেখানেই যাই না কেন, যে ধর্মেরই হই না কেন, যে গোত্রেরই হই না কেন, যে শ্রেণীর হই না থাকুক, আমাদের লোকসংস্কৃতি এবং বাঙালির, বাংলাদেশের সাধারণ মানুষের যে সংস্কৃতি, ওটাই মূল। ফলে ওখান থেকে কোনোভাবেই বের হওয়ার ভাবনা এখন আর ভাবি না। ধন্যবাদ। ভাষার মাস চলে এলো, তো আমরা এই ভাষার মাসের গুরুত্ব এবং এই সম্পর্কিত একটি গান আপনার কাছে শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের আজকে ইতি টানব। তার আগে প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য, আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের মতামত, মন্তব্য আমাদের সামনের পথ চলা আরও সুন্দর এবং অনুপ্রাণিত করবে বলে আমরা আশা রাখি। আমাদের আজকে যিনি অনুষ্ঠানে আমাদেরকে সময় দিলেন, তার ভবিষ্যৎ সুস্বাস্থ্য এবং আরও অনেক সুন্দর জীবন আমরা কামনা করি। সাথে সাথে তার সঙ্গীত জীবন আরও সমৃদ্ধ হোক, তিনি এই বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করুন, এ আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তবে আমরা ভাষার মাসে আমাদের অতিথি শিল্পীর কাছ থেকে একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। আল্লাহ হাফেজ। পালি বাংলাদেশ পডকাস্টকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মতো একজন অধম মানুষকে এখানে আমন্ত্রণ করার জন্যে। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ আমাদের সঙ্গীত নিয়ে কথা বলেছি। আশা করি আহ্বান জানাবো সকলকে বাংলা ভাষার সঙ্গে, বাংলা সংস্কৃতির সঙ্গে সবাই আমরা থাকব। আর শুনবার জন্য এতক্ষণ ধৈর্য ধরে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এখন শামসুদ্দিন তেলির সেই গানটি শোনাচ্ছি। উনি একজন লোককবি, রাষ্ট্রভাষাতে তার বিরাট অবদান, হ্যাঁ, অসাধারণ মর্মস্পর্শী এই লোকগান। এবং বলা হয়ে থাকে 52-এর ভাষা আন্দোলন নিয়ে প্রথম লোকজীবনে রচিত প্রথম গান এটি। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, ও বাঙালি গুলি খাওয়া
রাষ্ট্রের রুহু কেন্দে কেন্দে কয়, তোমরা বাঙালি মহাডাকিও ভাইরে, তোমরা বাঙালি মহাডাকিও আমার অভাগিনী মায়েরে বাঙালি। ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি।